নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প জ্বালা। ঘোষাল মহাশয়ের 8টি কন্যার উৎপাতে শুধু যে ওই বাড়িটির অধিবাসীবৃন্দ উত্ত্যক্ত তাহাই নয়, পাড়া শুদ্ধ লোক অস্থির হইয়া উঠিয়াছেন। উহারা যেন সাক্ষাৎ মা চামুণ্ডার সহচরী। 64 যোগিনীর 8টি কেমন করিয়া শাপভ্রষ্ট হইয়া বিনোদিনীর গর্ভে আসিয়া পড়িয়াছে। এ বাড়ির একমাত্র বিয়ে পড়া ছেলে অনিল বলে ম্যাকবেথের ডাইনির দল, এবং উপমাটি মাঠে মারা যায় দেখিয়া দুঃখিত হয়। অথচ কি বা করা যায়, উঠাইবার কোনো উপায় নাই। আজকালকার দিনে ভাড়াটে তাড়ানো অত সহজ নয়। তাছাড়া বাড়িওয়ালা স্বয়ং যদি এ বাড়িতে থাকিতেন তো কথা ছিল, তিনি নিজে তৎপর হইলে হয়তো তুলিয়া দেওয়া সম্ভব, কিন্তু তার কি দয়া। ঘোষাল মহাশয় ভাড়া ঠিক পৌঁছাইয়া দিয়া আসেন। তিনি এই পাড়াতে থাকিলেও বাড়িতে থাকেন না। উৎপাতটি কি পর্যন্ত পীড়াদায়ক হয় তাহা তিনি বোঝেন না। সুতরাং নালিশ করলে তিনি হাসেন মুখ টিপিয়া টিপিয়া। বেশি বাড়াবাড়ি করিলে সবিনয়ে বলেন, তা দেখুন, আপনারা খুব অসুবিধা হয় তো আপনি না হয় অন্য বাড়িতে চলে যান। ঘোষাল মশাই ছাপোষা মানুষ, তাকে কোথায় পাঠাই বলুন। এক্ষেত্রে মুখ বুঝিয়া মার খাওয়া ছাড়া উপায় কি? বাড়ি ছাড়া কি আজকাল অত সোজা? কোথায় ঘর পাইতেছেন অত সহজে? সুতরাং সকলেই যে যার ঘর সামলাইতে সামলাইতে প্রাণান্ত হন, এবং প্রকাশ্যে ও আড়ালে যতটা পারেন গালাগাল দিয়া গায়ের জ্বালা মেটান। অবশ্য মেয়েদেরও খুব দোষ দেওয়া যায় কি? বিবাহের বয়স তাহাদের অন্তত 4টির। বহুদিন সে বয়স পার হইয়া গিয়াছে। নীলির বয়স 26, বেলির 24, লিলির 21, আশার 19। ইহার পর একটি পুত্র সন্তান হইয়া আতুরেই মারা যায়। তারপরও 4টি, খেন্তির 15, আন্নার 12, খুকুর 10, সর্বশেষ কালীর বয়স 6। ইহাদের বিবাহ হয় নাই শুধু না, হইবার আর সম্ভাবনাও নাই, তা তাহারা জানে। দোজবরে বা তেজবরে পাইলেও তাহারা বাঁচিয়া যাইত, কিন্তু সে বিবাহেরও যেটুকু টাকা খরচ তাহা যোগাইবে কে? সোনার কুচি রত্তি যা কিছু বিনোদিনীর ছিল, দফায় দফায় বিভিন্ন মেয়ের অসুখে ও নিজের আতুরে বহুদিনই তা শেষ হইয়া গিয়াছে। এমন কোনো আত্মীয় স্বজনও নাই। তাছাড়া খোঁজ খবরই বা করে কি? বাবার তো এক মুহূর্ত সময় নাই। কাকা জ্যাঠা কেহ কেহ আছেন, কিন্তু সাহায্য করিবার ভয়ে দীর্ঘকাল তাহারা সংস্রব ত্যাগ করিয়াছেন। এমন রূপও নাই যে লোকে খুঁজিয়া আসিবে। পর পর 3টি তো যৎপরনাস্তি শ্রীহীনা। আশার যা রংটা একটু কটা আছে উহারই মধ্যে, তেমন বৃদ্ধ কোনো বরের চোখে পড়িলে আশাকে অন্তত হয়তো খরচা দিয়া লইয়া যাইতে পারে, কিন্তু চোখে পড়ারও কোনো উপায় নাই। তাহারা বড় হইয়া একটু একটু করিয়া যত নিজেদের অবস্থাটা বুঝিতে শিখিয়াছে, ততই ক্ষিপ্ত হইয়া উঠিয়াছে নিজেদের অদৃষ্টের উপর, বাপ মায়ের উপর, এমনকি পাড়া পড়শি সকলকার উপরই যেন বিদ্বেষের আর শেষ নাই তাহাদের। যেমন বেপরোয়া তেমনি নির্লজ্জ, আর তেমনি হিংস্র। শাসন করিবারও লোক নাই, কে করিবে? ঘোষাল মশাই নিতান্তই ভালো মানুষ, বেচারি গোছের লোক। কোনো এক বিলাতি বইয়ের দোকানে আজ 35 বছর যাবৎ চাকরি করিতেছেন। মাহিনা 20 হইতে উঠিয়া যেমন 60 পৌঁছিল, অমনি সাহেবরা পাত্তারি গুটাইয়া কারবার বিক্রি করিয়া দিয়া গেলেন এক দেশীয় রাজাকে। রাজার ম্যানেজার আসিয়া প্রথমে কৃতিত্ব দেখাইলেন কর্মচারীদের মাহিনা কমাইয়া। ঘোষালের মাহিনা 50-এ নামিয়া আসিল। তারপর অবশ্য যুদ্ধের বাজারে কিছু বাড়ি আছে, এখন বোধহয় 62 টাকা পান, তার সঙ্গে টাকা 11 মাগি ভাতা। কিন্তু তাহাতেই বা কি হয়? সকালে একটা টিউশনি করেন, 2 ঘন্টা 3টি ছেলেকে পড়ান 10 টাকায়। তাহার বিদ্যাও যে একেবারেই সামান্য, ভালো টিউশনি মিলিবে কোথায়? ফিরিবার পথে কোনো মতে বাজার সারিয়া যখন বাড়ি আসেন, তখন কোনোদিন 10-12 মিনিট সময় থাকে, কোনোদিনই বা আরো কম। ওধারের হাজিরা ঠিক 10টায়। 3 দিন লেট হইলেই একদিনের ছুটি বাদ যায়।
ছুটি পাওনা না থাকিলে মাহিনা কমে। আপিসের ছুটির পর একটা মুদির দোকানে খাতা লেখেন, 25 টাকা পাইবার কথা। অবশ্য নগদ টাকা কোনোদিনই পান না। সারা মাসে ডাল তেল নুন মশলাতেই সব কাটা যায়, বরং কিছু আরো দিতে হয়। এখানে জিনিস খারাপ, দাম বেশি, তবু উপায় নাই, কারণ এই শর্তেই হিন্দুস্থানি মালিক চাকরি দিয়েছেন। কাজেই গভীর রাত্রে যখন মেয়েদের দিকে তাকাইবার অবসর মিলে, তখন আর শাসন করিতে মন চায় না। ক্লান্ত অবসন্ন দেহ বলে, এই মুহূর্তে মরিতে যদি বা না পান তো অন্তত একটু চুপ করিয়া থাকিতে দিক তাহাকে। আর তিনি পারেন না। আর বিনোদিনী? লোকে বলে সন্তানকে দেখিলে শত দুঃখের মধ্যেও জননীর অন্তর জুড়াইয়া যায়, কিন্তু বিনোদিনীর ঠিক বিপরীত। তিনি একসঙ্গে একাধিক সন্তানকে দেখিলেই যেন জ্বলিয়া ওঠেন। অপেক্ষাকৃত মন ভালো থাকিলে বলেন, ধন্যি বাবা, সব ধন্যি। কোথায় বসে তপস্যে করেছিলে বাছা, যে তপস্যের ফল হাতে হাতে মিলেছে। এমন পরামর্শ করে আমার পেটে এসে সব জুটেছ। আর কোনো কারণে তাতিয়া থাকিলে সোজাসুজি গালি পাড়িতে থাকেন, মর মর, তোরা মর, হাড় হাবাতে লক্ষ্মী ছাড়ার দল সব, মর মর। কোথা থেকে দুর্ভিক্ষ অবতাররা এসেছে জোট পাকিয়ে। আর কারুর পেট কি জানা ছিল না? 7 জন্ম 8 কুড়ি হয়ে থাকা যে ঢের ভালো এচ্ছে। যা যা, দূর হ, বেরিয়ে যা আমার সামনে থেকে, জলিকে পুড়িয়ে খাক করলে গা। ইহাকে ঠিক শাসন বলে না। মেয়েরাও তাই তাহাকে গ্রাহ্য করে না, যতটা পারে তাহার দৃষ্টি এড়াইয়া চলে। তবে ওই তো মোটে দুটি শুয়ারের খোরের মতো অন্ধকার ছোট ছোট ঘর, দিনরাত চোখের বাহিরেই বা থাকে কেমন করিয়া। তবু দুটি ঘরেরই বাহিরের দিকে দৌড় আছে বলিয়া এধারে মায়ের সাড়া পাইলেই ওধার দিয়া পলাইয়া যায়। কিন্তু 8টি কন্যা ওই সংকীর্ণ স্থানের মধ্যে অনবরত আত্মগোপন করিতে পারে না কিছুতেই। ইদানিং আর সে চেষ্টাও করে না। মায়ের আক্রমণ গা সওয়া হইয়া গিয়াছে। তিনি গালি দিতে আরম্ভ করিলে হিহি করিয়া হাসে, নয়তো ভেঙচি কাটে। বিনোদিনী খেপিয়া চেঁচাইয়া যখন ক্লান্ত হইয়া পড়েন, তখন এক একদিন ঢিপ ঢিপ করিয়া উহাদের সামনে মাথা করেন। সেই সময়টাই বেগতিক দেখিয়া একটু হয়তো আড়ালে সরিয়া যায়। মেয়েরা আগে এদেশের মধ্যবিত্তের চাল মতোই বাড়িতে থাকিত। ছোটরাই পর্যায়ক্রমে সামান্য সামান্য দোকান হাট সারিত। কিন্তু এখন ঘোষাল মহাশয় যা বাজার আনেন, তাহাতে এতগুলি লোকের কোনো ক্রমে দুবেলা চলে না। অথচ তাহারও দৈনিক 8 আনা 10 আনার বেশি বাজার করিবার সামর্থ্য নাই। এমনি 1-2 আনার মধ্যে প্রথম বড় মেয়েরা গোপনে বাজারে যাইতে শুরু করে। সস্তায় 2-1 পয়সার মধ্যে তেমন কোনো কিছু পাওয়া যায় কিনা সেদিন সেটাই ছিল লক্ষ্য। এইসব ফন্দি ফিকিরের বাজার আন্না বা কুকুর দ্বারা হওয়া সম্ভব নয়, তা তাহারা জানে। একা সংকোচ বোধ হয় বলিয়া প্রয়োজন হইলে প্রথম প্রথম 3 জনই দল পাকাইয়া বাহির হইত। তখন ছিল কদাচিৎ, এখন এটা নিত্য নৈমিত্তিক হইয়া পড়িয়াছে। মেয়েরা যা করিয়া বেড়ায় তাহার কোনটায় উৎসাহ না দিলে গরিবের সংসার আজকালকার দিনে চলে না। শাসনের পক্ষে ইহাও কম বাধা নয়। তাছাড়া মেয়েদেরও এটা যেন নেশা লাগিয়াছে। পয়সা 2-1টা কাছে থাকে অবশ্য, সেটা লোক দেখানো, কিন্তু আসলে তাহারা যা করে তাহাকে বলে ভিক্ষাবৃত্তি, বরং হয়তো আরো বেশি। হাজা পটল, পোকাধরা বেগুন, পচা কুমড়ো এইসব দেখিয়া দেখিয়া বেড়ায়। কোণে কোণে পরিত্যক্ত জঞ্জালের মধ্য হইতে হেঁট হইয়া বাছে। বাঁধাকপির সবুজ পাতার রাশি হইতে অপেক্ষাকৃত নরম পাতা বাছিয়া লয়। এটা ভালো তরকারি, লঙ্কা ফোড়ন দিয়া ছেঁচকি করিলে আর কিছু লাগে না। কিন্তু এসব সব দিন মেলে না। তখন ব্যাপারীদের সঙ্গে টানাটানি করে। চুরি করিতে গিয়াও 1-8 দিন ধরা পড়িয়াছে। নিতান্ত ব্রাহ্মণের মেয়ে বলিয়া তাহারা মারধর করে নাই। তবে এখন হাত চাপিয়া ধরে অনায়াসে। একটু সন্দেহ হইলেই বলে, দেখি ঠাকুরুনরা কি মাল নিয়ে যাচ্ছ কোঁচড়ে করে, আমার কিছু তুলে নিলে না তো। কিংবা কানা বেগুনের সহিত ভালো বেগুন মিশাইয়া লইবার চেষ্টা করিলে হাত মুচড়াইয়া বাহির করিয়া লয়। তবে মেয়েরা তাহাতে দমে না। সব অপমান হাসিয়া উড়াইয়া দিতে শিখিয়াছে তাহারা, দীর্ঘদিনের অভ্যাসে।
এখানেও হি হি করিয়া হাসে, সবটাই ঠাট্টার সামিল মনে করে। তেমন তেমন কঠিন স্থান হইলে সোজাসুজি হাত পাতিয়া ভিক্ষা করিতেও বাধে না। কোথাও 6টা কাঁচা লঙ্কা, কোথাও 1 মুঠো শিম, কোথাও বা 3টা শুকনো বরবটি। আজকাল ব্যাপারীদেরও কতকটা গা সওয়া হইয়া গিয়াছে। দয়া ধর্ম অনেকেই করে, তবে অপেক্ষাকৃত তরুণ যাহারা, তাহারা অন্য সুবিধাও আদায় করিতে জানে। ঝগড়া করিবার ছুতায় হাতটা চাপিয়া ধরিয়া থাকে, হাসিতে গড়াইয়া পড়িয়া বিভিন্ন ভঙ্গিতে হাত ছাড়াইবার চেষ্টা করিতে করিতে অনেক সময় মেয়েগুলি আলু থালু হইয়া পড়ে। তাহারা চাহিয়া দেখে, খুব সুখী না হইলেও ভদ্রলোকের মেয়ে তো, ইয়ার কি দিবার দাবিটা মিটাইয়া লইলে ক্ষতি কি? তাহারা যেসব রসিকতা করে তাহা শোভন্ত নয়, খুব সহনীয়ও নয়, কিন্তু সেসব ক্ষেত্রে ইহারা চেষ্টা করিয়াই বোকা সাজে। এমনকি অশ্লীল ইঙ্গিত যেখানে স্পষ্ট হইয়া উঠে, সেখানেও বোকার মতো হাসিয়া ব্যাপারটাকে লঘু করিবার চেষ্টা করে। না করিয়াও উপায় নাই, এইসব জায়গাতেই পাওনা বেশি হয়। কথাটা প্রথমে অতটা জানাজানি হয় নাই, কারণ 11টা বাজিবার আগেই ইহারা বাহির হইত না। অর্থাৎ পাড়ার অধিকাংশ পুরুষই যখন আপিস বা স্কুলে চলিয়া যেত। তবু কথাটা চিরকাল চাপা থাকে না, স্পষ্ট অস্পষ্ট ধিক্কারে পাড়ার আকাশ বাতাস ভরিয়া যায়। কিন্তু ঠিক কি রকম ভাবে শাসন করা যায় তাহাও কেহ বুঝিয়া উঠিতে পারে না। পাড়ার বেশিরভাগ লোকই কেরানি, বেকারের সংখ্যাও কম, সুতরাং হাঙ্গামা করিতে কেহ চায় না বিশেষ। কথাটা ঘোষাল মশাইয়ের কানেও ওঠে, অর্থাৎ গালিগালাজটা। তার বহু পূর্বেই তিনি ব্যাপারটা অনুমান করিয়াছিলেন। বাজার তো তিনিই করেন, তাহার সহিত আহার্যের ব্যঞ্জনাগুলো মিলে না। 2-1 দিন ক্ষীণ প্রতিবাদ করিবার চেষ্টা করিয়া হাল ছাড়িয়া দিয়াছেন। না শোনে মেয়েরা তাহার কথা, না শোনে মেয়েদের মা, কাহাকে কি বলিবেন? তবু এ সবেও এ বাড়ির বাকি ভাড়াটের এতটা অসহ্য হইবার কথা নয়। কেউ যদি নিজের মেয়েদের দিয়া উপার্জন করায় তাহাদের কি? কিন্তু মেয়েরা তো সেখানে থামে না। উপরে একটা ছাদ আছে, সেই উপলক্ষ করিয়া অহরহ ইহারা যাতায়াত করে। 1 তলা হইতে 4 তলা, এ যেন তাহাদের কাছে ফুল তোলার মতো সহজ। দিন নাই রাত নাই, মেয়েগুলি একে একে পালা করিয়া নয়তোবা 2-3 দল মিলিয়া অবিরত যাতায়াত করে। আর তাহাদের যেন সেন দৃষ্টি, এতটুকু অসাবধান হইবার উপায় নাই। কোথাও দরজা খোলা রহিল কিংবা কোথাও জিনিস বাহিরে পড়িয়া রইল, পরমুহূর্তেই দেখা যাইবে হয় ঘর হইতে কিছু একটা খোয়া গিয়াছে, নয়তো বাহিরের সে বস্তুটি নাই। দেখ দেখ আর দেখ, একেবারে যেন কর্পূরের মতো উবিয়া যাইবে। শুধু কি চুরি, উহাদের সামনে কোনো জিনিস বাহির করিবার জো নাই। তেতলায় বিনতা হয়তো আলোর আশায় বাহিরে বসিয়াছে চুল বাঁধিতে। বেলি আসিয়া পড়িল, বিনতা বৌদি একটা কাঁটা দেবে, চুলগুলো কেবল খুলে খুলে পড়ে যাচ্ছে। বিনতা হয়তো তবু মরিয়া হইয়া বলিল, কাঁটা কোথায় আমার, এই তো মোট 3টি, আমারই মাথা বাঁধতে কুলোয় না। সে কথা কে কানে তোলে? বেলি ততক্ষণে একটা কাঁটা তুলিয়া লইয়াছে। আহা, তোমার তো ওই কটি চুল, 2টো কাঁটাতেই বেশ চালাতে পারবে। এই আজকের দিনটায় বাবাকে আনতে বলেছি, এলেই ফেরত দিয়ে দেবো। মাইরি বলছি, 3 সত্যি করে। এ মাইরি এবং 3 সত্যের কি মূল্য এ বাড়ির কে না জানে। রায়েদের গৃহিণীর আচারের খ্যাতি আছে, কিন্তু তাহার আজকাল আচার করা প্রায় বন্ধ হইতে বসিয়াছে। রৌদ্রে দিবার স্থান তো এক ছাদ, কিন্তু সেখানে পাহারা দেয় কে? দিনরাত আচার পাহারা না দিলে 1 বইয়াম আচার খালি হইতে 2 দিনও লাগে না। রায়গিন্নি অবশ্য কাহাকেও রেহাই করিয়া কথা বলেন না, চেঁচাইয়া বাড়ি মাথায় করেন। বদমাস মাগিরা কি হাত দিয়ে চুরি করে তারই বা ঠিক কি? ওই নোংরার বেশপতি সব এক একটা, স্বাদ জন্মে বাসি কাপড় কাচে না। আচার জিনিস কত সাবধানে রাখতে হয়, দিলে সব আমার 1 ঢোল করে গা। ওমা, আমি কোথায় যাব? রাক্ষসীরা দেশ ছাড়া করালে গা। অমন খাওয়ার মুখে আগুন, বা করে আগুন লেগে থাক, শ্মশানে গিয়ে পিত্তি গিলগে যা। অত যদি পেটের জ্বালা, হাড় হাবাতে হতচ্ছাড়ির দল সব, ইত্যাদি। এইসব গালাগালি কাহাদের উদ্দেশ্যে বর্ষিত হইতে সবাই জানে,
জানে না শুধু যাহাদের দেওয়া হইতেছে তাহারা। তাহারা হয়তো নির্বিকার প্রশান্ত মুখে কেহ দোতলায় পিসির নিকট হইতে একটু নুন চাহিতেছে, এই অম্বল রাধিমার মতো একটুখানি দিলেই হবে। পিসি বলেন নেই, ওই তো রয়েছে পাথরের রেখাবিটার তলায়, দিন না একটু। হ্যাঁ, মা বুঝি কি একটু ভাতে ভাতও দিয়েছে, এই আর একটু। কেহ বা অবাক হইয়া নিচের তলার বাঙালি গিন্নিকে বলিতেছে, সত্যি ও বুড়ির আচার রোজ রোজ কে চুরি করে খেয়ে যায় বলুন তো? সাত জন্ম না খেয়ে থাকবো সেও ভালো, তবু অমন খাওয়া আমরা খেতে চাইনে। আবার বসিয়া পাহারা দিলেও নিস্তার নাই। আশা হয়তো আসিয়া উঁচু হইয়া বসিয়া কহিল, কি দিয়েছেন দিদিমা, জারক লেবু? বা, বেশ বড় বড় নেবু তো, একটুখানি ভেঙে দেবেন, বড্ড কেমন কাল থেকে পেটটা মোচড় দিয়ে দিয়ে উঠছে। রায়গিন্নি হয়তো অপ্রসন্ন মুখে বলিলেন, নিত্যি তোমাদের দিতে গেলে চলে কেমন করে বাছা? নেবুর দাম তো কম নয়, একটা 4 পয়সা করে। অত খাবার শখ তো বাবাকে বললেই পারো নেবু এনে দিতে, আমিই না হয় করে দিই। এসব ক্ষেত্রে নীলি বা বেলি হইলে উত্তর দেয়, বাবা তো কবার এনেছিল, ভালো লাগে না রোজ রোজ একটা আচার কি খেতে ইচ্ছে করে? আর একটুখানি আপনি দিলেনই বা, আপনার অত খাবে কে? 3টি তো মোটে লোক আপনারা। আসার পদ্ধতি অন্যরূপ। সে মুখ প্ল্যান করিয়া বলে, বাবা কোথায় পাবে বলুন, বুঝতেই তো পাচ্ছেন ছাপোষা মানুষ, নেহাত আমার পেটটা ব্যথা করছে বলেই। কিন্তু কথা বলিতে বলিতে সেও সরিয়া আসিয়া একেবারে আচারের জারের উপর প্রায় হুমড়ি খাইয়া পড়ে, দিদিদের মতোই। পাছে কাপড়টা ঠেকে কিংবা মুখ হইতে থুতু ছিটকাইয়া পড়ে, এই ভয়ে অগত্যা তাড়াতাড়ি একটু বাহির করিয়া দিয়া আপোষ রফা করিতে হয়। মজা এই, চোর যে কে তা জানা থাকিলেও আজ পর্যন্ত কেহ হাতে নাতে ধরিতে পারেন নাই। নীলি কেমন একটা ভাবে উপর হইতে নামিয়া আসিতেছে দেখিয়া শোভনার হয়তো মনে পড়িয়া গেল আনাজের চুপড়িটা তাহার দোরের কাছেই খোলা পড়িয়া আছে। সেই সিঁড়ির মুখে পথ আটকাইয়া দাঁড়াইয়া গেল সঙ্গে সঙ্গে। হাতটা অমন করে আসছিস কেনলা? হাতে কি? হাতে কই কিছু তো না। নীলি 2 হাত বাহির করিয়াই দেখায়। সন্দিগ্ধ চিত্তে তখন হয়তো শোভনা উঠিয়া গিয়া হিসাব করিতে বসে কি কি আনাজ ছিল চুপড়িতে, আর এদিকে নীলি আসিয়া চুপি চুপি মায়ের সামনে কাপড়ের মধ্য হইতে একটা কাঁচকলা বাহির করিয়া দিয়া বলে, খেন্তিটার পেট খারাপ বলছিল, ওকে এইটে ভাতে দিয়ে দাও। মা আজকাল আর প্রশ্ন করেন না কোথা হইতে এসব আনিল, বরং দ্রুত কাঁচকলাটা তুলিয়া ভাতের হাঁড়ির পিছনে রাখিয়া দেন। অত দেখিতে গেলে মেয়েদের সামনে ভাত ধরিয়া দেওয়া চলে না। এমনি করিয়া ঘি, তেল, নুন, মশলা, আচার, ডাল হইতে শুরু করিয়া মাথার কাঁটা, চুলের ফিতা পর্যন্ত কিছুই নিরাপদ নয় এ বাড়িতে। সকলের ছোট খুকু কালী পর্যন্ত আজকাল হাত সাফাই বিদ্যায় অসাধারণ দক্ষ হইয়া উঠিয়াছে। পুরুষরা 2-1 চোখ রাঙাইতে গিয়াছিলেন, খবরদার তোমরা উপরে উঠবে না, নিচের ভাড়াটে, উপরের সিঁড়িতে তোমাদের কি এখতিয়ার, বা এমনি একটা কিছু যুক্তি দিয়া, কিন্তু তাহাতে ইহারা সদম্ভে জবাব দিয়াছে, নিচের ভিত না থাকলে ওপরের ঘর পেতেন কোথায়? ছাদ সকলকারী, আপনারাও তো দোতলার ভাড়াটে, ছাদে ওঠেন কেন? অত যদি সন্দেহ, যে যার ঘর সামলালেই তো পারে। যখন তখন আমাদের খোঁচা দিয়ে কথা বলা হয়, আমরা বুঝি না? না, কেউ চুরি করতে দেখেছে কোনোদিন? আমরা গরিব লোক বলে সবাই আমাদের চোর বলবেন বুঝি? গরিবরা মানুষ নয় না? চোর নয় কে? বাবুরা আপিস থেকে গাদা গাদা ঘুষ আনছেন, উপড়ি আনছেন, কাগজ পেন্সিল নিপ তো কেউ কেনেই না, সেগুলো চুরি হলো না? ইহার আর কি জবাব আছে? এরপর গায়ের জোর ছাড়া উপায় নাই। কিন্তু হাজার হোক ভদ্রলোকের মেয়ে, জোর করিয়া একটা কিছু করিতে গিয়া মারামারি বাধাইয়া কেলেঙ্কারি করিবেন? সুতরাং চাপিয়া যাইতে হয়। এই যখন অবস্থা, তখন হঠাৎ এক উড়ো আপদ আসিয়া জুটিল। ঘোষাল মশাই যে বাড়িতে টিউশনি করেন, সেই বাড়িতেই একটা তক্তপোষ পাতিয়া ভাড়া থাকে দুলাল নামের একটি ছোকরা, পূর্ববঙ্গের ছেলে। এখানে খবরের কাগজ বেচে। এতকাল একটা মেসে আহারের ব্যবস্থা ছিল, সহসা সেই মেসটি উঠিয়া যাওয়ায় অত্যন্ত বিপন্ন হইয়া পড়িয়াছে। 2 বেলা হোটেলে খাওয়ার খরচা ঢের, দৈনিক 1.5 টাকার কম না।
দুলাল দিন কত ইতস্তত করিয়া একদিন ঘোষালকেই চাপিয়া ধরিল, মাস্টার মশাই, আপনাদের বাসায় একটু খাওয়ার ব্যবস্থা হয় না? ঘোষাল তো যার পর নাই বিব্রত হইয়া পড়িলেন, বিস্তর আমতা আমতা করিয়া কহিলেন, আমরা বড় গরিব ভাই দুলাল, ভাতের ওপর তরকারি জোটে না, সে খাওয়া কি আর কাউকে দেওয়া যায়? দুলাল মুখের কথা কাড়িয়া লইয়া বলিল, বিলক্ষণ, আমরা কি হাতি ঘোড়া খাই? ডাল ভাত, এমনকি নুন ভাত হলেও চলবে। আমার দুটো রেশন কার্ড করা আছে, দু ঠিকানায়, তারই রেশনটা দেবো আর 15টা টাকা করে নগদ। কেমন? অন্যায় হবে না তো? তাহলে ওই কথাই ঠিক রইল, কাল থেকে আমি যাব, বাসায় একটু বলে রাখবেন 12টার মধ্যে। অভিভূত ঘোষালকে আর ভাবিবার অবকাশ মাত্র না দিয়া দুলাল তাহার পকেটে 5 টাকার একটা নোট গুজিয়া দিল। গৃহিণী প্রথমটা শুনিয়া রাগ করিলেন খুবই, বলে, আমার কুকুরই পত্তি পায় না, আবার এর ভেতরে উটকো লোক এনে ঢোকানো, আমি পারবো না, তুমি রেঁধে দিও। কিন্তু অপেক্ষাকৃত মাথা ঠান্ডা হইলে হিসাব করিয়া দেখিলেন, 2টা পুরা রেশনের উপরে 15টা টাকা ঢের, এটা হাতে পাইলে অনেকটা কৃচ্ছতা কমে। ছোকরা আর কতই খাইবে ভাত, হাঁড়ির ভাত, মন্দ কি? অর্থাৎ দুলালের ব্যবস্থা পাকা হইয়া গেল। তা সে ছেলেও ভালো, কোনো গোল নাই, ভাত ডাল একটা যে কোনো তরকারি নিদেন পক্ষে একটু সিদ্ধ হইলেও তাহার চলিয়া যায়। প্রথমটা সংকট ছিল বিনোদিনীর, ক্রমে তিনি প্রসন্ন হইয়া উঠিলেন। অতিথির জন্য কোনো বিশেষ ব্যবস্থার চিন্তা রহিল না। বাপ মায়ের যেমনই হোক, মেয়েদের উল্লাসের সীমা রহিল না। ভাগাড়ে পচা মরা পড়িলে শকুনের দল যেমন একটার ঘাড়ের ওপর দিয়া আর একটা ঠোকর মারে, তেমনি ভাবেই তাহারা দুলালকে ঘিরিল। বহুদিনের বহু রুদ্ধ বাসনা ঝর্ণার জলের উৎসমুখের মতো রুদ্ধ স্রোতে বন্ধ আছে, এখন যেন দুকুল প্লাবিয়া বাহির হইতে চায়। অন্য যে কোনো লোক হইলেই সেই প্লাবনে ভাসিয়া যাইত, কিন্তু দুলালের দেখা গেল খুবই শক্ত জ্ঞান, সে টিকিয়া রহিল। আবদার কি একটা, দুপুরে একবার দুলাল পা দিলে হয়। নীলি হয়তো আসিয়া বলিবে, তাহলে দুলাল দা, সিনেমায় কবে নিয়ে যাচ্ছ? মার আশীর্বাদ দেখানো যে শেষ হয়ে এলো নেবুতলা টকিজে, কাল চলো না দুপুরে। দুলাল স্মিত মুখে বলে, হবে হবে, তোমাদের তো 5-6খানা টিকিটের কমে হবে না, এটা মাসকাবারের শেষ, অত টাকা পাই কোথায়? মাসকাবারে নিশ্চয়ই। মুখের কথা কাড়িয়া লইয়া বেলি বলে, ওসব তো বড় বড় খরচা, হ্যাঁ, আমার সেই 1 গজ অর্গ্যান্ডি এনে দেবে বলেছিলে, তার কি হলো? লিলি এ প্রশ্নের উত্তরেরও অপেক্ষা করে না, বেলি কথা শেষ হইবার আগেই বলে, আমার সেই উলবোনার কাঁটা এখনো বিনতাদি রয়েছে, ওর কাছে শিখেনি, আর তো কিছুই শিখলুম না। এমনি একজনের পর একজন, এমনকি কালই পর্যন্ত আসিয়া বলে, দুলাল দা, আমার লেমন জুস। গৃহিণীও ইদানিং শুরু করিয়াছেন। ভাত বাড়িয়া দিয়া কপালের ডগায় ঘোমটা টানিয়া হয়তো কহিলেন, ওর তো একসঙ্গে 5টা টাকা কোনোদিনই চোখে দেখা যাবে না, এধারে মেয়েরা তো বাবা সব বিবস্ত্র হয়ে পড়েছে, আমি বলছিলুম কি, 3টে টাকা দিচ্ছি, আর যা লাগে দিয়ে একজোড়া কাপড় যদি এনে দিতে পারো, আসছে মাসের পয়লায় আমি বাকি টাকা দিয়ে দিতুম। আহারের পর গৃহিণী ছোটদের লইয়া ও ঘরে বিশ্রাম করিতেন, মধ্যের দৌড় ভেজাইয়া দিয়া বড় 5টি দুলালকে লইয়া পড়িত। সে সময় তাহারা যেভাবে দুলালের গায়ের ওপর আসিয়া বসিত এবং নির্লজ্জ স্তাবকতা শুরু করিত, তাহা খুব নিরপেক্ষ লোকের পক্ষেও সহ্য করা কঠিন। রায়গিন্নি বাঙালি গিন্নিকে উপলক্ষ করিয়া 3তলা হইতে বলিতেন, এমন ঢলাঢলি কাণ্ড তো আমাদের বাবার বয়সেও কখনো দেখিনি বাবা, এরা শুরু করলে কি? দিন রাত কি হচ্ছে না এখনো? ছেলেপুলে নিয়ে এ বাড়িতে থাকা তো আর চলল না দেখছি। অনিলের মা বলেন তাহার দেবরকে, দেখছো কি ঠাকুরপো, ছেলেদের স্বভাব চিত্তির এরপরেও ভালো থাকবে মনে করো? এর চেয়ে রাস্তায় গিয়ে বাস করাও যে ঢের ভালো। বিনতা স্বামীকে বলে, ঘোষাল মশাইকে একটা কলসি আর 1 গাছা দড়ি কিনে দিতে পারছো না? ও বুড়ো মরুক না। কিন্তু ঘোষাল মহাশয় নির্বিকার। সকলে মিলিয়া একদিন ডাকিয়া বলায় সজল চোখে হাত জোর করিয়া বলিলেন, কি করব বলুন দেখি, আমি কি করব? ওরা কথা শোনে না কেউ, আমারও দিন চলে না, একটাকে ধরে যেমন করে হোক বিয়ে দিতে পারতুম তো আপদ চুকে যেত, কিন্তু কে নেবে?
দিন না একটা দেখে শুনে। এসব পাগলের কথা। অবশেষে বাড়ির লোকে এবং পাড়ার লোকে মিলিয়া একদিন দুলালকেই উত্তম মধ্যম দিলেন। বেচারির জামা ছিঁড়িয়া গেল, ঠোঁট কাটিয়া রক্ত পড়িতে লাগিল। তাহারও উপরে শাসাইয়া দেওয়া হইল, এ পাড়ায় খবরের কাগজ বেচা বন্ধ করে দেব, ও বাড়ি যদি না ছাড়ো। উনি কলির কেষ্ট হতে এসেছেন, হারামজাদা বদমাইশ কোথাকার। অগত্যা দুলাল এ বাড়ি আসা বন্ধ করিল। মেয়েরা প্রথমটা খুব গজরাইল, প্রকাশ্যে কুৎসিত ভাষায় গালাগালি দিল। তারপর শুরু করিল চিঠি লিখিতে। নীলি, বেলি, লিলি, এদের চিঠি যায় রোজ, কেবল আশা কদাচিৎ কখনো লেখে। দুলালকে উহারা ছাড়িতে রাজি নয়। অন্ধকারে এই মৃত্যুপুরীতে একমাত্র যে রাজপুত্র আসিয়াছে, তাহাকে বাদ দিয়া বাঁচিবে কেমন করিয়া। কিন্তু চিঠি লেখার ব্যাপারে একটা তীব্র প্রতিযোগিতা দেখা যায়। তিনজনেই জানে যে বাকি দুজনও সেই একই ব্যক্তিকে চিঠি লিখিতেছে, কিন্তু কেহ কাহাকেও চিঠি দেখায় না। প্রত্যেকেরই উত্তর আসে খামে। সেই সঙ্গে দুলালের ঠিকানা লেখা নতুন খাম, নহিলে ইহাদের চিঠি লেখা বন্ধ হয়। এমনি ভাবে মাস খানেক যাওয়ার পর হঠাৎ একদিন দেখা গেল আশা নাই। কি যেন সে চিঠি লিখিয়াও গিয়াছে। ঘোষাল মহাশয় উদ্ভ্রান্তের মতো ছুটিলেন ছাত্রদের বাড়ি। সেখানে গিয়ে খবর পাইলেন দুলাল দেশে চলিয়া গিয়াছে আগের দিন। ঠিকানা সংগ্রহ করিয়া দেশেও খবর লওয়া হইল। সেখানে সে যায় নাই, কোনো খবরই আর পাওয়া গেল না। কথাটা তখন সকলকেই চাপিয়া গেল। নীলি, বেলি গায়ে পড়িয়া সকলকে শুনাইয়া দিল, কাকিমার অসুখ, কাকাবাবু কাল রাত্রে এসে হঠাৎ নিয়ে গেলেন আশাকে। আমাদের মা ছাড়লেন না কিনা, বললেন এত বড় বড় আইবুড়ো মেয়ে কোথায় পাঠাবো ইত্যাদি। যদিও সে কথায় কেহই ভুলিল না। এ ঘর হইতে ও ঘরে চিৎকার করিয়াই কথা বলিতে লাগিল। না, জন্মে তো একটা কাকা কি মামা তো দেখলুম না, এখন বুঝি রাতারাতি গজালো। সে ছোড়াও তো আর এ পাড়ায় কাগজ দিতে আসে না, তারও কি বোনাই এসে নিয়ে গেছে। আমরা ঘাস খাই না। ঘরের মধ্যে চাপা গলায় নীলি আস্ফালন করে, ডাইনি ডাইনি, রাক্ষসী রাক্ষসী, চিরকাল আমাদের অনিষ্ট করেছে। ওর কটা রঙের জন্যে মা পর্যন্ত ওকে বেশি ভালোবাসত, আমরা কি জানি না? এবার হলো তো, সুন্দর মেয়ের দ্বারাই মুখ পুড়ল তো। বেলি আঙুল মটকাইয়া সাপ দেয়। সর্বনাশ হবে ভেবেছে ও আমাদের ছেঁটে ফেলে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, পথে পথে ভিক্ষে করে খেতে হবে, এই বলে দিলুম। লিলি হিসাব করে, এখানে তো ওই কাজ ছিল খবরের কাগজ বেচা, কত বা পয়সা হতো, কত জমিয়েছে। ভিন্ন দেশে গিয়ে পট করে অমনি কাজ পেলেই হলো না। খাবে কি, খাওয়াবে কি? উনি মনে করলেন আমাদের উপর খুব টেক্কা দিয়ে গেলেন। বুঝবেন মজাটা, যখন ভিক্ষে করে খেতে হবে তাও জুটবে না। বড়রা থাকতে উনি গেলেন ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে। মা শুধু মধ্যে মধ্যে গভীর রাত্রে স্বামীকে প্রশ্ন করেন, হ্যাঁ গো, তা এই যদি ওদের মনে ছিল, এখানে থেকে বিয়ে করলে না কেন? আজকাল তো ভিন্নি জাতে বিয়ে হচ্ছে। ছোঁড়াটার কুমতলব নেই তো? 6 মাস 9 মাস বাদে ফেলে দিয়ে পালাবে না তো? ঘোষাল নিঃশব্দে চোখ মোছেন। আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।